গল্পের নাম পাত্র চাই, কলমে ঈপ্সিতা মিত্র। সৃজিতার বয়স এখন 25, মানে বাঙালি মেয়ে হিসেবে এই বয়সটা পারফেক্ট ফর ম্যারেজ। এমনিতে সৃজিতাকে দেখতে বেশ সুন্দরী, চোখগুলো টানা টানা, ঠোঁটের কোণে তিল, মিষ্টি হাসি, ফর্সা রং, স্লিম ট্রিম ফিগার, সঙ্গে আবার একটা চাকরি, টিসিএসে সফটওয়্যার ডেভেলপার। পোস্ট ভালো, মাইনেও ভালো, মানে পাত্রীও বেশ ভালো। ওই আনন্দবাজার থেকে বর্তমান পত্রিকায় পাত্রপাত্রী চাই কলমে যে গুণগুলো লিখে অ্যাড দেওয়া থাকে, ফর্সা, সুন্দরী, স্লিম, শিক্ষিতা, চাকুরিরতা, সদ্বংশজাত পাত্রী চাই, সেই সব কটাই সৃজিতার সাথে মিলে যায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এত কিছু সত্ত্বেও সৃজিতা সিঙ্গেল কেন? মানে এত গুঞ্জার, তার তো একটা প্রেম থাকাটা কমন এই যুগে। তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ কেন? এর উত্তর অনেকের কাছে অনেক রকম। কিছু বন্ধুবান্ধব বলে ওর নাকটা আসলে খুব উঁচু, খুব হাই ফাই ছেলে চায়, এই জন্যই কলেজে কাউকে বিশেষ পাত্তা দিত না। আবার অনেক বন্ধুরা বলে সৃজিতা আসলে এতই সুন্দরী যে কোনো ছেলে সাহস করে ওর সামনে গিয়ে প্রপোজই করতে পারে না, আগে থেকেই ভাবে রিজেক্ট করে দেবে। আবার এই ব্যাপারে মা বাবা আত্মীয় স্বজনদের বক্তব্যটা একটু অন্যরকম। আসলে সৃজিতা আমাদের ওই রকম মেয়েই নয়। চাকরি করে তো কি হয়েছে, এখনো উঠতে বসতে শুধু বাবা মা ছাড়া আর কাউকেই চেনে না। আসলে স্কুল থেকে কলেজ কখনোই ওর এঁচড়ে পাকা স্বভাবটা ছিল না। ও সবসময় একটা জিনিসই বোঝে, মা বাবা যাকে খুঁজবে সেই বেস্ট হবে ওর জন্য। বাধ্য মেয়ে আমাদের। আর এই ব্যাপারে আসল লোকের উত্তর, প্রেম করার শখ আমার ছোট থেকেই ছিল। স্কুলে যখন ভ্যালেন্টাইন্স ডের দিন বন্ধুরা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেত, মন খুব খারাপ হতো। কলেজে এসেও আমার অবস্থার কোনো উন্নতি হলো না। হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, লাইন আমি অনেকই খেয়েছি, কিন্তু ওই ফ্রেন্ডস কাটদারি, চুলে কলম, আমি সব জানি, আমি সব বুঝি কাইন্ড অফ ছেলেদের কাছ থেকেই। ওদের সাথে ভাট বকা যায়, কিন্তু প্রেম করা যায় না। একটা সুস্থ রুচিসম্পন্ন, বেশি না বকা, ভদ্র, সভ্য, মা বাবা বাড়ির লোককে সম্মান করবে আর আমাকে বুঝবে, এই রকম ছেলে আমি আজ অবধি দূরবীন দিয়েও খুঁজে চোখে দেখিনি। তাই আমি সিঙ্গেল। আর এখন অ্যারেঞ্জ ম্যারেজই ভরসা। দেখা যাক কি হয়। এই পৃথিবীতে এভারেস্ট শৃঙ্গ জয় করার থেকেও বেশি টাফ হচ্ছে নিজের জন্য একটা ঠিকঠাক পাত্র খোঁজা। সৃজিতা এখন অফিসের কাজের ফাঁকে টিভি দেখতে দেখতে সিরিয়ালে অ্যাড দেওয়ার সময় আয়নার সামনে লিপস্টিক লাগাতে লাগাতে এই কথাটাই ভাবে। আসলে এই পাত্র দেখা নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে। ওর মা বাবা তিনটে ক্যাটাগরিতে পাত্রদের ভাগ করেছিল। বিজনেসম্যান, 2 সরকারি চাকরিজীবী, আর 3 কর্পোরেট সেক্টর। প্রথম সৃজিতাও বেশ হোপফুল ছিল। পেপারে অ্যাড, ম্যাট্রিমোনিয়াল সাইটস, আত্মীয় স্বজনের তরফ থেকে অনেক সম্বন্ধ এসে জমা হয়েছে। এবার ওর কাজ হলো প্রত্যেককে যাচাই করা, কার সাথে ওর কম্প্যাটিবিলিটি মেলে, ব্যাস তাকেই বিয়ে। এইসব ভেবেই প্রথম পাত্রকে দেখতে গিয়েছিল, মানে মিট করতে গিয়েছিল একটা রেস্টুরেন্টে। পাত্র মডার্ন, আগে আত্মীয় স্বজন নিয়ে এসে বাড়িতে ভিড় বাড়াতে পছন্দ করে না। প্রথমে দুজনকে চিনবে, তারপর মাসি, পিসি, কাকা, কাকি একে অপরকে চিনবে। যাক ভালো, সৃজিতার ব্যাপারটা পছন্দ হয়েছে। তাই সেই দিন বেশ হাসি হাসি মুখে রেস্টুরেন্টের দরজাটাও খুলেছিল। সামনেই সেই ছেলে বসে, ফটোতে যেমন দেখতে অনেকটা ওই রকমই, শুধু নাকটা একটু যেন বেঁকা। যাই হোক, ওইটুকু চলে। এইসব ভেবে বেশ স্মার্টলি ওর সামনে গিয়ে বলল, হাই, আমি সৃজিতা, কেমন আছো? হাই, আমি অর্জুন, ভালো আছি। প্লিজ সিট। সৃজিতা বসে 2 মিনিট সময় নিয়ে জিজ্ঞাসা করল, তোমার হবিস কি? মানে বিজনেস ছাড়া অফ টাইমে কি করো? কথাটা শুনে ছেলেটা যেন আকাশ থেকে পড়ল। হবিস মানে টাইম পাস করার সময় কোথায় আমার? আই ফিল টাইম ইজ মানি। সৃজিতা আর কোনো উত্তর খুঁজে পেল না, তাই কথা ঘোরানোর জন্য বলল, ও আচ্ছা, বুঝলাম। তো বলো কি খাবে? অ্যাকচুয়ালি শুধু স্টার্টার অর্ডার করো, আমি এখানে আধ ঘন্টা থাকবো, এরপর আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ওকে, বুঝলাম। তো কি স্টার্টার খাবে, পনির টিক্কা নাকি চিকেন স্টিক্স? এটা শুনে ছেলেটা অবাক চোখে ওর দিকে তাকিয়ে বলল, ওহো গড, সো ফ্যাট, তুমি এত অয়েলি খাবার খাও নাকি? আই প্রেফার গ্রিন স্যালাড অ্যান্ড চিকেন স্যুপ অনলি। সৃজিতার কথাটা শুনে মনে হলো
ওর সামনে কোনো ফিল্ম স্টার বসে আছে, যেন কালই নতুন ফিল্ম রিলিজ করবে। তাই একটুও ওয়েট বাড়ানো চলবে না। যাই হোক, ও এবার সামান্য ভদ্রতা দেখিয়ে বলল, ওহো, বুঝলাম। তো আপনার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে? ছেলেটা যেন এতক্ষণে এই প্রশ্নের জন্য অপেক্ষা করছিল। সৃজিতা বলতেই প্রশ্নের ঝাঁপি খুলে বসলো। ইয়া, একটা কোশ্চেন আছে। মানে তোমার স্যালারি কত? মান্থলি ইনকাম কত? আসলে আমার নিজের বিজনেসের জন্য একটা ব্যাকআপ চাই ফর মাই লাইফ পার্টনার। আই ওয়ান্ট সামওয়ান, সে আমাকে সব ব্যাপারে সাপোর্ট করবে। এত কিছু শুনে সৃজিতার মুখে এক চিলতে হাসি। তাই এখন আর কোনো রকম ভদ্রতা না করে মুখের উপরেই বলে দিল, এবার পুরোটা বুঝেছি। আচ্ছা, আমি আসি। আর আমার স্যালাড স্যুপ এইসব একটুও পছন্দ না। আমি মনে করি লাইফ একটাই, তাই যতদিন শরীর ঠিক থাকে খেয়ে নেওয়া উচিত। আর ফ্যাট বার্ন করার জন্য জিম আছে। তবে যারা আপনার মতন 24 ঘন্টা বসে বসে ডিল ক্র্যাক করেন, তাদের জন্য স্যালাডই ঠিক। এনজয়। কথাটা শেষ করেই সৃজিতা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিল। অসহ্য, এ ছেলে না টাইম টেবিল। আধ ঘন্টার বেশি আমি থাকতে পারবো না। ন্যাকা চণ্ডী। আবার কি ডায়লগ, টাইম ইজ মানি। আর বিয়ে করতে না, যেন বিজনেস কন্ট্রাক্ট সাইন করতে এসেছে। ব্যাকআপ চাই, এসো দিচ্ছে তোমাকে ব্যাকআপ। যাই হোক, এরপর আর বিজনেসম্যান না, সরকারি চাকরি দেখবে। আর কোনো রেস্টুরেন্টও না, যা কথা বাড়িতেই হবে, রসগোল্লা সন্দেশ সহকারে, মাসি পিসি মামা মামির সামনে। এইসব অনেক ভাবনার ভিড়ে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর সেকেন্ড পাত্র দেখার দিন চলে এলো। সেই দিন সৃজিতা সেজেছিল শাড়িতে, লাল রঙের কাঞ্জিভরম পরে আয়নায় বেশ কয়েকবার দেখে নিচ্ছিল নিজেকে। না, ঠিকঠাকই লাগছে। দেখা যাক আজ কি হয়। একটু একটু নার্ভাসও ফিল হচ্ছে। এইসব নানা রকম কথা ভাবতে ভাবতেই একটা মিষ্টির প্লেট হাতে নিয়ে ও যখন ড্রয়িং রুমে পৌঁছালো, তখন মাসি পিসি কাকা কাকিদের মধ্যে বেশ ভালোই আলাপ জমে গেছে। তার মাঝে পাত্র বসে, লাজুক হেসে। ছেলের নাম আলোক, রেলে চাকরি করে। হ্যাঁ, একে ফটোতে যেমন দেখতে আসলে তেমনই দেখতে। আর এর নাকটাও সোজা। সৃজিতা এবার ভাবলো কথাবার্তাটাও যেন সোজা হয়। এই সময় একটা ব্যাপার খেয়াল করলো, ছেলেটা প্লেটে রাখা রসগোল্লাটা তুলে মুখে পুরে দিয়েছে। যাক, মানে ডায়েট করে না, স্যুপ স্যালাড পাবলিক না। যাই হোক, মা একটা গান শোনাও তো। আপনার মেয়েকে দেখতে কিন্তু সত্যিই মিষ্টি। এইসব চেনা পরিচিত লাইন শেষ হওয়ার পর ছেলের মা সেই ফেমাস লাইনটা বলে ফেলল, যাও তোমরা দুজনে ছাদে গিয়ে আলাদা করে কথা বলো। এরপর বাড়ির ছাদে পড়ন্ত বিকেলে রোমান্টিক পরিবেশে ওরা শুধু দুজন। তখন আলোকই কথা শুরু করলো, তোমার গানের গলাটা বেশ সুন্দর। আসলে আমি গান গাইতে পারি না, কিন্তু অফ টাইমে গান শুনতে আমার খুব ভালো লাগে। যাক, এটাও শান্তি। এর তার মানে অফ টাইম আছে। সৃজিতা এইসব শুনে একটা মিষ্টি হেসে প্রশ্ন করল, তা আপনার কেমন মেয়ে চাই? আলোক স্পষ্টভাবেই এক লাইনে উত্তর দিল, একটা ঘরোয়া মেয়ে। এবার সৃজিতা একটু হোঁচট খেলো। ঘরোয়া মানে যে ঘরে থাকবে। আসলে আমার মনে হয় একটা মেয়ের অফিসের থেকেও বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত বাড়িকে। আর আমার মা বাবা আছে, ওরা তো সারাদিন একাই থাকে। বাড়িতে একজন বউ এলে ওরা সঙ্গী পাবে একটা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল আলোক। সৃজিতা এইসব কথা শুনে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কিন্তু আমি তো চাকরি করি, ঘরে বসে সঙ্গ আমি শনি রবিবারই দিতে পারবো। আলোক এখন আলতো হেসেই বলল, আসলে আমি জানি তোমার চাকরির ব্যাপারটা, কিন্তু তবুও তোমার ফটোটা দেখে এতটা পছন্দ হলো যে চলে এলাম দেখা করতে। আমিও কিন্তু স্বাধীন চেতা। আমিও চাই মেয়েরা উন্নতি করুক, যেমন তুমি বাড়িতে বসে কিছু কাজ করতে পারো, শাড়ির ব্যবসা, টিউশনি বা গান শেখাতে পারো। আর দেখো, টাকার কখনো কোনো অভাব হবে না। আমি তো সেন্ট্রাল, আমাদের বছরে বছরে ডিএ বাড়ে। না, এরপর আর কিছু শোনার বাকি নেই সৃজিতার। তাই কিছু কথা সাজিয়ে বলল, বাহ, খুব ভালো কথা, শুনেও ভালো লাগলো। কিন্তু কি বলুন তো, ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম, গান শেখাবো বলে না। যাই হোক, আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। আর ছাদে খুব রোদ, এর বেশিক্ষণ দাঁড়ালে আমার ট্যান পড়ে যাবে, তাই যাওয়া যাক। আর একটা উজবুক, তোর ঘরোয়া বউ চাই, তো চাকরিওয়ালা মেয়ের সাথে দেখা করতে এলি কেন? বেকার রসগোল্লা সন্দেশ কেনার খরচা হলো, লাভের লাভ কিছুই হলো না। না,
এরপর আর বিজনেস, সরকারি চাকরি কিচ্ছুই না। এবার নিজের ফিল্ডেই খুঁজবে, কর্পোরেট সেক্টর। আর বাড়ি রেস্টুরেন্টে ঠিক ব্যাপারটা জমে না, তাই পার্কই বেস্ট। প্রকৃতির মাঝে দুটো মন এক হবে। এইসব ভেবেই ব্ল্যাক কালারে চুড়িদারটা পরলো শ্রীজাতা। আজ একটা ফয়সালা করেই আসবে। আর একই ফিল্ড, এর সাথে ঠিক ম্যাচ হবে। এইসব ভাবনার ভিড়ে বেশ হাসি হাসি মুখেই সেই দিন পার্কের বেঞ্চটাতে গিয়ে বসেছিল। তখন ছেলেটা হাসি মুখেই বলল, হাই, আমি রাজ, নাইট টু মিস ইউ। শ্রীজাতা কথাটা শুনে একটু হোঁচট খেল। রাজ? আমি তো শুনেছিলাম তোমার নাম রাজশ্রী। এটা শুনে ছেলেটার চোখ কপালে। ওহো গড, রাজশ্রীর নামটা খুব ব্যাকডেটেড, ইউ নো। কল মি রাজ। শ্রীজাতা এরপর কি বলবে, তাই 2 সেকেন্ড ভেবে উত্তর দিল, ওহো বুঝলাম, আমার নাম শ্রীজাতা, জানোই তো। প্লিজ শ্রী বলো না, অতটা মডার্ন আবার আমার ঠিক চলে না। এটা শুনে রাজ যেন একটু হতাশ হয়েই বলল, সেটা তোমাকে দেখেই বোঝা যায়। আচ্ছা, তুমি কি ওয়েস্টার্ন পরো না? আই মিন, সবসময় কি শাড়ি সালোয়ার? এর উত্তর শ্রীজাতা বেশ দৃঢ়ভাবেই দিল, ইচ্ছে হলে পড়ি। কেন হঠাৎ এই প্রশ্ন? না, মানে তোমাকে দেখে মনে হলো, আই অ্যাম শিওর তুমি ডিস্কে যাও না, পার্টি করো না। আই মিন, তোমাকে দেখেই সিরিয়ালের বৌমাদের মতন লাগে। আমার মা তোমাকে খুব পছন্দ হবে, বাট আমাকে ইমপ্রেস করাটাই একটু চাপের। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট আ গার্ল যে আমার সাথে তালে তাল মিলিয়ে চলবে, যে রক হিপ হপ শুনবে, যার মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাকবে। আর ডোন্ট মাইন্ড, তোমাকে কিন্তু আমার ড্রাই লেগেছে। ইউ ডোন্ট ড্রিঙ্ক, রাইট? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল রাজ। শ্রীজাতার এখন পা থেকে মাথা অবধি জ্বলছে। তবে এর একটা উত্তর না দিয়েও যাওয়া যাবে না, তাই কয়েক সেকেন্ড কিছু কথা সাজিয়ে নিয়ে বলল, না, আমি ড্রিঙ্ক করি না। আর নেশা বলতে কোকা কোলা, থামস আপ, স্প্রাইট আর জল খাই। আর হ্যাঁ, আপনাকে কে বলল যে আমি আপনাকে ইমপ্রেস করতে চাই? যখন থেকে এসেছি তখন থেকে আপনার কথাগুলো শুনছি। বাংলাটাকে এমনভাবে বলছেন যেন প্রবাসী বাঙালি। আগে নিজের উচ্চারণ ঠিক করুন প্লিজ। অ্যান্ড আই হ্যাভ এ সাজেশন, বাংলা সিরিয়ালই দেখুন, ওখান থেকেই বাংলাটা বলতেও শিখে যাবেন আশা করি। এনিওয়ে, আসলাম, বাই। কথাটা শেষ করেই শ্রীজাতা আর 1 সেকেন্ডও পার্কে থাকলো না সেই দিন। এই ছেলেটাকে সহ্য করা যাচ্ছে না, জাস্ট সম্ভব না ওর পক্ষে। এটা সত্যিই জাতা ছিল। এতগুলো এক্সপিরিয়েন্সের মধ্যে সব থেকে খারাপ। ধুর, এই যদি হবে অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে তো কলেজের ওই চুল কালার, আমি সব জানি, আমি সব বুঝি ছেলেগুলোর মধ্যে একটাকেই হ্যাঁ বলে দিলে পারত। অন্তত এইসব পিসগুলোর থেকে তো ভালোই ছিল। তবে যা হয়েছে হয়েছে, আর না, আর কোনো পাত্র দেখবে না। তাতে বিয়ে না হয় না হবে। সত্যি, এই যুগে একটা ঠিকঠাক ছেলে যেন দূরবীন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। এইসব ভেবেই দিনগুলো কাটছিল শ্রীজাতার। এর মধ্যে ওর মা আবার একটা সম্বন্ধ নিয়ে হাজির। এবার ছেলে ডাক্তার। তবে না, এর সাথে প্রথমেই কোনো দেখা সাক্ষাৎ না, আগে ফোনে কথা বলবে, পোষালে তবেই সামনাসামনি দেখা করবে। মা বলেছে ছেলেটা নাকি রাত 10টার পর কল করবে। ভালো, ও প্রথমেই নিজের বায়োডাটা বলে দেবে এবার, বেশি একদম হেজাবে না। এই সবই ভাবছিল, তখনই হঠাৎ ফোন রিং বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার, তার মানে এই সেই ডাক্তার পাত্র। এই ভেবে ফোনটা ধরতেই ওপারে একটা ভারী পুরুষ কণ্ঠ। হ্যালো, আমি কি শ্রীজাতার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি শ্রীজাতা। প্রথমেই বলে রাখি, আমি ডায়েট করি না। চিকেন স্টিক্স, পনির স্টিক্স, রসগোল্লা, মিষ্টি সব খাই। আর আমি চাকরি ছেড়ে বাড়িতে গানও শেখাতে পারবো না কখনো। সারা সপ্তাহ অফিস করে শ্বশুর শাশুড়িকে সময়ে শুধু শনি রবিবারই দিতে পারবো। অ্যান্ড ইয়েস, আমি পার্টিতে ডিস্কে গিয়ে নাচতেও পারবো না। আমি অনেকটা সিরিয়ালে দেখানো বৌমাদের মতন। বলুন, আপনার চলবে? এইসব শুনে ফোনের ওপারে ছেলেটা অবাক। এক্সকিউজ মি, আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসের প্রজেক্টের সাথে এইসবের সম্পর্ক কি? সৃজিতা এবার হোঁচট খেল। অফিসের প্রজেক্ট মানে? আপনি কে বলছেন? আপনি কি ডাক্তার পাত্র না? ছেলেটা আরও অবাক গলায় বলল, ডাক্তার পাত্র? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি অভিনন্দন বসু, আপনাদের ডিপার্টমেন্টের নতুন প্রজেক্ট ম্যানেজার। কালই জয়েন করব, তাই আমাকে অফিস থেকে আপনার নাম্বার দিল, কিছু ডিটেলস জানাচ্ছিল। ইস, কি কেস!
ভাগ্যিস ছেলেটা ফোনের ওপারে আছে, সামনাসামনি থাকলে সৃজিতা আর লজ্জায় একটা কথাও বলতে পারতো না। যাই হোক, নিজেকে কোনোভাবে সামলে সৃজিতা কিছু কথা সাজিয়ে বলল, ওহো সরি, আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। বলুন, কি ডিটেলস চান? আই মিন প্রজেক্টের ব্যাপারে। এরপর কোনো রকমে কাজের কথা বলে সেই দিন ফোনটা রাখতে পারলে বাঁচে সৃজাতা। ইস, কি যাতা কেস হলো এই পাত্র খোঁজার চক্করে। কাল নিশ্চয়ই অফিসে সব লোক এই ব্যাপারটা জেনে যাবে, তারপর সবাই ওকে নিয়ে মজা করবে। এই সব কথা ভাবতে ভাবতে সেই দিন সারাটা রাত প্রায় জেগেই কাটিয়ে দিল সৃজাতা। আর তারপর দিন বেশ মুড অফ করেই ও অফিসে গেল। শুধু শুধু কাল একটা সিন হলো। একে নতুন বস, তাকে কত কি বলে দিল। নিশ্চয়ই ওকে দেখে বিয়ে পাগল ভাববে এবার। আর এতক্ষণে নিশ্চয়ই অফিসেও কথাটা বলে দিয়েছে। আর কিছুক্ষণ বাদেই হয়তো সবাই ওকে নিয়ে মজা করবে। এইসব ভাবতে ভাবতেই ফাইলগুলো নিয়ে অভিনন্দনের কেবিনে ঢুকলো সৃজাতা। আর হঠাৎই ওর পাটা থমকে গেল। সামনে একটা চশমা পরা মিষ্টি মুখে ছেলে বসে, দেখেই মনে হচ্ছে বেশ ইন্টেলেকচুয়াল। ছেলেটা এবার ওর দিকে হাসি মুখে তাকিয়ে বলল, হাই, আমি অভিনন্দন, প্লিজ সিট। বাহ, গলার আওয়াজটাও তো বেশ। কালকে ফোনে কেমন যেন ভারী আওয়াজ শুনতে লাগছিল, সেই রকমই। এরপর প্রজেক্টের ব্যাপারে কথা বলে বুঝলো যে বাংলাটাকে মোটেও কায়দা মেরে বলে না, বরং কথার মধ্যে একটা বাঙালিয়ানা ছোঁয়া আছে। আজ হঠাৎ মনে হলো সামনে যে বসে আছে তাকেই যেন এতদিন ধরে খুঁজছিল ও। নিজের সুপাত্রের লিস্টে যে কটা কোয়ালিটি লিখে রেখেছিল, ঈশ্বর যেন সবকিছুই এই ছেলেটার মধ্যে লিস্ট মিলিয়ে মিলিয়ে দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে। তাই এক দেখাতেই একদম বিনা নোটিশে সৃজাতা অভিনন্দনের প্রেমে পড়ে গেল। আর আস্তে আস্তে যতই ওকে চিনতে জানতে শুরু করলো, ততই প্রেমটা আরও বেড়ে গেল ওর মনে। অভিনন্দন অন্যদের থেকে যেন একদম আলাদা। অফিসে কখনো কাউকে যেচে পড়ে জ্ঞান দিতে যায় না। বস হয়েও জুনিয়রদের সাথে কখনো অভদ্র ব্যবহার করে না। কিন্তু আবার সবসময় একটা অদ্ভুত ডিগনিটি নিয়ে চলে। যেন একটা মাত্রা জ্ঞান আছে এই ছেলেটার মধ্যে। না নিজে কখনো সেই মাত্রার ওপরে ওঠে, না কাউকে উঠতে দেয়। তবে এইসব নিয়মেরই বদল ঘটে অফিসে একজনের মধ্যে। সে হলো সৃজাতা, যার সাথে হিসেবের বাইরে অনেক কথা হয়। কাজের বাইরেও অফিস শেষ হলে রাতে হোয়াটসঅ্যাপে গল্প হয়। আবার অনেক সময় অফিসের পর সন্ধেবেলা কখনো একসঙ্গে সিনেমা দেখা, তো কখনো রেস্টুরেন্টে ডিনারও হয়। যদিও অফিসের অনেক মেয়েই এই নতুন আসা ম্যানেজারের প্রেমে পাগল, তবে এইসব স্পেশাল ট্রিটমেন্ট শুধুমাত্র একজনই পায় অভিনন্দনের কাছ থেকে। সে হলো সৃজাতা। তবে সৃজাতা বুঝতে পারে না যে যা করছে অভিনন্দন সেটা শুধুই ভালো বন্ধু ভেবে, নাকি তার বেশি কিছু ভাবে। আর যদি বেশি কিছুই ভাবে, তাহলে প্রপোজটা প্রথমে কে করবে? অভিনন্দন নিজে থেকে কি কিছু বলতে আসবে, নাকি সৃজাতাকেই ওর গোপন প্রেমের বহিঃপ্রকাশ করতে হবে? যাই হোক, এইসব ভাবনার ভিড়ে 6 মাস কেটে গেছে এখন। সৃজাতার কাছে অভিনন্দন আজকাল একটা খোলা চিঠির মতন, যা সব কটা পাতাই ওর পড়া। আসলে এই কমাসে ওদের দুজনের মধ্যে এত কথা হয়েছে, এত গল্প হয়েছে, যে এই ছেলেটাকে খুব নিজের লাগে ওর। তবে আর একদিকে বাড়িতে মা বাবা সৃজাতার বিয়ে নিয়ে ওকে চাপ দিচ্ছে। এই 6 মাসে সৃজাতা আর নতুন কোনো ছেলের সঙ্গে দেখা করেনি বিয়ের জন্য। এই সব দেখে ওর মা বাবা ভাবছে যে মেয়ে হয়তো ডিপ্রেশনে সন্ন্যাসিনী হওয়ারই ডিসিশন নিয়েছে। এইদিকে যে মেয়ে প্রেমে পাগল হয়ে জুলিয়েট হয়ে গেছে, সেই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই ওর মা বাবার। কিন্তু যাই হোক, এইবার একটা ডিসিশনে আসতে হবে। অভিনন্দন না বলুক, সৃজাতা নিজেই নিজের মনের কথা বলে দেবে। আজ অভিনন্দনের জন্মদিন, বার্থডে কার্ডটা দিয়েই ও আই লাভ ইউ বলে ফেলবে ওকে। আর তারপর যা হয় হবে। এইসব ভেবেই মনে মনে অনেক সাহস নিয়ে সেই দিন সৃজাতা অফিসের পরে পার্কে অভিনন্দনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু যা ভেবে গিয়েছিল তার কিছুই মিলল না। সৃজাতার কিছু বলার আগেই আজ অভিনন্দন হঠাৎ ওর পকেট থেকে একটা আংটি বার করে সৃজাতার আঙুলে পরিয়ে দিল। তারপর 1 সেকেন্ড সময় নিয়েই বলে ফেলল সেই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ড, আই লাভ ইউ। সৃজাতা এই হঠাৎ প্রপোজালে একটু ঘাবড়ে গিয়েছিল। বুঝতে পারছিল না যে ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে, তাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। সেটা দেখে অভিনন্দন আবার বলে উঠেছিল, সরি, আমি কি খুব দেরি করে ফেলেছি? নিশ্চয়ই তোমার মা বাবা অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেছে, তাই তুমি চুপ করে আছো। না, এরপর আর এইভাবে উত্তর না দিয়ে থাকা যায় না। তাই সৃজাতা একগাল হেসে অভিনন্দনকে মাঝ রাস্তায় থামিয়ে বলল,
আই লাভ ইউ টু। আজ তো আমি তোমাকে প্রপোজ করব বলে বাড়ি থেকে রিহার্সাল করে এসেছিলাম, তবে প্ল্যানটা যে এইভাবে উল্টে যাবে ভাবিনি, তাই 2 সেকেন্ড চুপ করে গিয়েছিলাম। আর মা বাবা তো ভাবছে এই 6 মাসে আমি সন্ন্যাসিনী হয়ে গিয়েছি। আসলে ওরা তো জানে না যে আমি আমার অফিসেই বেস্ট পাত্রটাকে খুঁজে পেয়েছি। এবার মা বাবাকে শুধু বলতে হবে বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য। সেই দিন কথাটা শেষ করেই সিজাতা অভিনন্দনকে শক্ত করে জড়িয়ে ধরেছিল সারা জীবনের জন্য। যেই মনের মানুষকে ও কত ভিড় রাস্তায় অচেনা মুখের আড়ালে খুঁজেছে, সে যে হঠাৎ একদিন ওর কাছে এসে ধরা দেবে এটা ও কখনো স্বপ্নেও ভাবেনি। আজ সত্যিই ওর মনে হচ্ছে খুব যে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। কখন কার সাথে কিভাবে ভাগ্য জুড়ে যায় কেউ বলতে পারে না। এবার অপেক্ষা শুধু শুভ দৃষ্টির 7 পাকে বাঁধার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।